আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলার অভিযোগ গঠনের আদেশ ও মামলার কার্যক্রম বাতিল করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ রায় দিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ডক্টর ইউনূসের পক্ষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও দুদকের পক্ষে অ্যাডভোকেট আসিফ হোসাইন উপস্থিত ছিলেন। এর আগে মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষে গত 19 মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ রায়ের জন্য 23 এপ্রিল দিন ধার্য করেন। 2024 সালের 21 অক্টোবর আপিলের অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে 2023 সালের 30 মে মামলাটি দায়ের করেন। মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি স্যাটিসফাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউড করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। দর্শক, কুয়েট ক্যাম্পাসের খবর জানতে যাচ্ছি খুলনায়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। তৈয়ব, শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও কেন শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হননি? জি সোহান, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, কুয়েট ক্যাম্পাসে এখনও কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। কুয়েটে শিক্ষা উপদেষ্টা এসেছিলেন, শিক্ষার্থীর সাথে অনেকক্ষণ বসে থেকে ফের আলোচনা করেছেন, তিনি তাদেরকে আহ্বান করেছেন, কিন্তু তারপরও উনি চলে যাওয়ার পরে ওই শিক্ষার্থীরা এক দফার দাবির সমর্থনে ক্যাম্পাসে মিছিল করেছে। আর সর্বশেষ খবর যেটা হলো যে শিক্ষা উপদেষ্টা যাওয়ার পর শিক্ষক সমিতির কিন্তু এক দফার বিরুদ্ধে অবস্থান ছিল, তারাও কিন্তু একটা বৈঠকে পড়ছে। শিক্ষক সমিতির বৈঠকটা এখন পর্যন্ত চলছে। সর্বশেষ খবরটা আমি এখন পর্যন্ত পাইনি। অপরদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটু আগে মাইকিং করে বলা হয়েছে 12:30টায় সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেই সভা জন্য শিক্ষার্থীরা মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেবে। এখন ওই বিক্ষুব্ধ অবস্থা এখানে শিক্ষার্থীরা আছেন, আপনি এখানে দেখছেন। এখন এখানে মোট 23 জন শিক্ষার্থী আছেন, আর ওই 9 জন শিক্ষার্থী হাসপাতালে গেছেন, ওই বাড়িতে গেছেন, বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এবং এদের ভিতরে বাইরে এই 23 জনের ভিতর থেকে বেশ কয়েকজন আবার ওই মুমূর্ষু থেকে তারা ওই পার্শ্ববর্তী একটা রুমে যে অবস্থান নিয়েছেন। মানে সব মিলে একটা ওই এক কথা বলা যায় অস্বস্তিকর অবস্থায় বিরাজ করছে। আমি খোঁজ নিয়ে জেনেছি কুয়েটের যে ভিসি উনি তার অফিস কক্ষে অবস্থান করেছেন এবং তিনি সম্ভবত সিন্ডিকেট মিটিংয়ে ওই অংশগ্রহণ করেন। সিন্ডিকেট মিটিংয়ে কী সিদ্ধান্ত হয় সেটা আমরা এখন তো সেটা আমাদের ওই অপেক্ষা রইল। আর এতে আরেকটা কথা বলে রাখি, আপনি জানেন এটা বৈশাখ মাসে তপ্ত রোদ, খুলনায় কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা একদম নাই বলে চলে। সেই হিসাবে এখানে শিক্ষার্থীরা যে পরিমাণ কষ্ট করছে এটা ওই অসহনীয়। মানে এমনি স্বাভাবিকভাবে যারা আছেন তারা অনেকটা অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়া ওই আপনি জানেন যে খুলনার ওই 13 এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে যে প্রবেশ করে তারা প্রথম 2 দিন প্রশাসনিক ভবনের সামনে দিন রাত অবস্থান করে। তাদের কিন্তু প্রথম দিকে সংখ্যা ছিল কম, কিন্তু গতকালকে থেকে এই শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু দিন দিন কিন্তু ওই বাড়ছে। এখন প্রায় বলা যায় প্রতিটা হলই খোলা, ছাত্রীদের হলই খোলা, সবগুলো হলে। এবং মানে আমরা যেটা খবর শুনছি শিক্ষার্থীরা আসছে। আরেকটা বিষয়গুলো হলো আজকে 2টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনা 0 পয়েন্টে তারা একটা ওই রাস্তা ব্লক করে তারা ওখানে ওই মানববন্ধন কর্মসূচি করবে। জি সমান, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। তো আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী আবু তৈয়ব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের বিকল্প একমাত্র নির্বাচনই হতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সংস্কার দ্রুত করা উচিত। জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। একটা অবস্থা এসছে আমাদের দেশের, নির্বাচন না সংস্কার। ভাই, নির্বাচন না সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা আলাপ হবে।
করবো দরকার পড়লে। কিন্তু ছোট্ট একটা কথা কি জানেন, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। নির্বাচনের বিকল্প নির্বাচন। এখন আমি বুঝি না, আর আমি কথা বললেই তো বলবো যে মেরি আব্বাস তো সংস্কারের বিরুদ্ধে কথা কয়, সংস্কার চায় না। আরে ভাই না, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর খাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। সেখানে আছেন সহকর্মী সাদরিনা খন্দকার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাদরিনা, আমরা যেমনটি শুনছিলাম যে মোহাম্মদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সেখানকার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, আমি কিন্তু আছি এখন মোহাম্মদপুর বসিলার হাইক্কার খাল এলাকায়। এখানে কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গেছে যে যারা খাল দখল করে অবৈধ স্থাপনা এবং বাড়িঘর করেছে তাদের বাড়িঘর ভাঙার কাজের জন্য কিন্তু ভেকু নিয়ে আসা হয়েছে, বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং উত্তর সিটি কর্পোরেশনের থেকে জানানো হয়েছে যে এবার সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে সরকারি যে খাল এবং সরকারি জায়গা দখল করে যে অবৈধ স্থাপনাগুলো হয়েছে, মোহাম্মদ এজাজ জানান, উত্তর সিটি কর্পোরেশনের পরিচালক, যে এখানে অবৈধ স্থাপনার ক্ষেত্রে কিন্তু কাউকে এক চুলো ছাড় দেওয়া হবে না এবং তারা খতিয়ে দেখছে যে কারা কারা এগুলা অবৈধ স্থাপনায় রয়েছে এবং তাদেরকে নোটিশের মাধ্যমে আগে থেকে জানানো হয়েছে। জানানো হওয়ার মাধ্যমে কিন্তু আজকে 3 দিন আগে তাদের নোটিশ দেওয়া হয়েছে। আজকে এখানে হাইক্কার খাল এই জায়গায় যে 2টা অবৈধ স্থাপনা রয়েছে, 2টা বাড়ি রয়েছে, সেখানে কিন্তু তারা বাড়ি ভাঙার জন্য নিয়ে এসেছে। এখানে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ, সেনাবাহিনী সবাই কিন্তু উপস্থিত রয়েছে। কিন্তু অভিযুক্তরা বলছে যে তাদেরকে যে 3 দিন আগে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশ শুধু দেয়ালে এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখানে কর্তৃপক্ষের যে স্বাক্ষর সেটা দেওয়া হয়নি এবং তারা এও বলছে যে তারা হাইকোর্টের কাছে স্টে অর্ডার সেটার জন্য অ্যাপ্লিকেশনও করেছিল এবং উত্তর সিটি কর্পোরেশন ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের সাথে দেখা হয়নি এবং যোগাযোগ করতে পারেননি তারা। তাদের অভিযোগ যে তাদের জমি পুরোপুরিভাবে এটা অ্যানালাইসিস না করে এবং ডিজিটালি না মেপেই তারা এখানে এসেছে, কিন্তু সরকার বলছে যে তারা সঠিকভাবে তদন্ত করেই দেখেছে যে এখানে যে 2টা বাড়ি রয়েছে এটা কিন্তু সরকারি জমি, যে খালের অংশটা রয়েছে সেই অংশের মধ্যে স্থাপনাটা রয়েছে। এজন্যই তারা ইতোমধ্যে সকাল থেকে কিন্তু এটা নিয়ে বেশ তোড়জোড় চলছিল এবং এখন এই মুহূর্তে কিন্তু এটা ভাঙার কাজ চলছে। সাদরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ডিএনসিসির উচ্ছেদ অভিযানের খবর। পাহাড়ে বৈশাখী উৎসবে গিয়ে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে এখনও উদ্ধার করা যায়নি। এতে উদ্বেগ, উৎকণ্ঠায় তাদের পরিবার। পাহাড়ে হঠাৎ চাঁদাবাজি, অপহরণ বেড়ে যাওয়ায় আতঙ্ক বেড়েছে স্থানীয়দের মাঝে। পুলিশ বলছে অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি আবু তাহেরের পাঠানো রিপোর্ট। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে, তবুও 7 দিনে উদ্ধার করা যায়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে। পাহাড়ে বর্ষবরণ উৎসবে যোগদান শেষে গত 16 এপ্রিল ক্যাম্পাসে ফেরার পথে খাগড়াছড়ি গিরিকুল এলাকা থেকে ওই শিক্ষার্থীদের অস্ত্রের মুখে অপহরণ করে সন্ত্রাসীরা। এজন্য পাহাড়ের ছাত্র পরিষদ ইউপিডিএফকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করে আসছে সংগঠনটি। আতঙ্কের কারণে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে চাননি এলাকাবাসী। অপহরণের শিকার হওয়া ব্যক্তিরা বা তাদের পরিবার মামলা করা উচিত, কোনোটাই হচ্ছে না। শুধু অভিযান চলছে আর অভিযান চলছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অপহৃতদের উদ্ধারে সাঁড়াশি অভিযান চলছে। যৌথ বাহিনী অভিযান পরিচালিত হচ্ছে, আমরা প্রতিনিয়ত অভিযান করছি এবং যখন যেখানে যে তথ্য পাচ্ছি আমরা সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে। সম্মিলিতভাবে আমাদের একটি প্রচেষ্টা রয়েছে আমাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য। আমরা এ বিষয়ে সচেষ্ট আছি এবং আমাদের সর্বোচ্চ আমাদের লেভেলে যেটি সর্বোচ্চ আছে সেটি আমরা প্রয়োগ করছি। এই ঘটনার পর 3 পার্বত্য জেলায় যৌথ বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুর 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।